সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। এনসিপি এবং জামাতের নেতারা অভিযোগ করছেন বিএনপির দিকে, আর বিএনপির দাবি সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ের কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গতকাল যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সম্মিলিত একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে দাবি করা হয়েছে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে সরকারই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এসব বিষয়সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং কলামিস্ট এবং সাংবাদিক মোস্তফা কামাল। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো এই যে ঘটনাটি গত 3 দিন ধরে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, এরকম নৃশংস একটি হত্যাকাণ্ড, তো এই এত নৃশংসতা শুধুমাত্র আমি যদি হাইপোথেটিক্যালি ধরেও নেই যে একটি হত্যা করতে হবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে, সেটা তো অনেকভাবেই করা যায়, এইভাবে কেন, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। পথে ঘাটে প্রান্তরে খুব আলোচিত বিষয়টা, যে বর্বরতার প্রশ্নে, অসভ্যতার প্রশ্নে কোন সূচকে আমরা এগুচ্ছি নাকি পিছাচ্ছি, এই কারণে আসছে প্রশ্নটা। যে বিভৎস হত্যাকাণ্ডের প্রশ্নে আমরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করতে দেখেছি, অথবা লগি বৈঠা দিয়ে দেখেছি, আরও নানান কিসিমে দেখেছি, রক কেটেও দেখেছি, যে কত কিসিমে হত্যাকাণ্ড হতে পারে। হতে হতে এবার আসলো রক ঘটনা তো 2 দিন আগেই ঘটলো খুলনাতে একটা। জি, তো নতুন মাত্রা যোগ হলো যেটা প্রস্তর যুগ, পাথর দিয়ে হত্যা করা। তো ইতিহাসে আছে বর্বরতা, ওই অসভ্যতার কথা। তার মানে আমরা বর্বরতায় আরও পেছনে যাচ্ছি কিনা, ধর্মীয় পরিভাষায় যেটাকে বলে আয়ামে জাহিলিয়াত, যার খাঁটি বাংলা হচ্ছে অসভ্যতা, বর্বরতা, নিষ্ঠুরতা। আবার দেখেন এই পরিস্থিতিটা নিয়ে যে যার দিকে পারছে আঙ্গুল তুলছে। ঠিক 4-5 দিন আগেও কিন্তু আঙ্গুলের হেলুনি একটু ভিন্ন ছিল, বা বক্তব্য ভিন্ন ছিল। এক অর্থে দেশে এখন কোনো বিরোধী দল নাই, ইন এ সেন্স সবাই সরকারি দল। যেহেতু এই সরকারের আগমনের পেছনে তাদের প্রত্যেকের অবদান, ওই সূত্রে তারা সবাই সরকারি দল, যদি লার্জ স্কেলে আপনি ভাবেন। আবার একটা ঘটনায় দেখা যাচ্ছে সরকারি দল পয়দা হচ্ছে, বিরোধী দল পয়দা হচ্ছে। সকালে কে কোনটা বলছে, বিকালে কে কোনটা বলছে, কথার মধ্যে আপনি কিন্তু লিঙ্ক খুঁজে পাওয়া বড় কঠিন। একটা হতে পারে নির্বাচন সামনে, নানান কথা আসবে এখন। তো কি কথা আসতে পারতো, যেটা আমাদের ধারণার মধ্যে, গণমাধ্যমে কাজ করার কারণে আপনার আমার ধারণায় বোধহয় তত তফাৎ হবে না। তাহলে কথা আসতে পারতো যে 5 আগস্টে বা জুলাই আগস্ট আন্দোলনে কার বেশি অবদান, কে কত এগিয়েছিল। কিন্তু আমরা খেয়াল করে দেখি গত 2-3 দিন কিন্তু ওই নিয়ে আর আলোচনা নেই, বরং চরিত্র হনন কেউ কাউকে একটুও কম করছে না। না, আমরা তো এবং দোষারোপের ক্ষেত্রে, স্লোগানের ক্ষেত্রে অনেক বেশি এমন সব শব্দ আসছে, অ্যাগ্রেসিভ স্লোগানে, যে সব শব্দ আমরা মুখে বলতে পারবো না, কাগজে লিখতেও কিন্তু হাত কাঁপবে। তার মানে কি দাঁড়াচ্ছে, নীতি নৈতিকতার প্রশ্নে বা বুদ্ধির প্রশ্নে আমরা বোধহয় আরো নিচের দিকে যাচ্ছি। কারো বক্তব্যে মনে হয় না যে বছর খানেক আগে তারা কি দশায় ছিলেন, কি করুণ দশায় তারা ছিলেন। কারো কারো তো মৃত্যু ছাড়া বোধ রাস্তা ছিল না দ্বিতীয়টা। আর কেউ কেউ হয়তো ধরেই নিয়েছিলেন যে 2030 সাল পর্যন্ত বোধ এইভাবে অত্যাচার জুলুমের মধ্যে যদি বেঁচে থাকে, এইভাবে তাদের দিনটা কাটবে, হয় কারাগারে অথবা পলাতক, অথবা দুর্ভাগ্যক্রমে যদি গুম হয়েও যেতে পারে। এই প্রস্তুতি কিন্তু তাদের ছিল। তো ওই জায়গায় তারা যে এখন নিঃশ্বাস ফেলতে পারছেন, তারা বেমালুম ভুলে যাচ্ছেন। এই নিয়ে যে তাদের মধ্যে একটু স্বস্তির প্রকাশ, অথবা একটু সন্তুষ্টি, অথবা একটু সুক্রিয়া যেটাকে বলে, আমরা ওইটা কিন্তু দেখছি না কারো মধ্যে। বরং যেই ভাষায় আমরা 14-15 বছর শব্দগুলো শুনেছি, শব্দের হেরফের হচ্ছে কিছু। তখন বলা হতো কথায় কথায় শিবির, জামাত, জঙ্গি, অথবা বিএনপি জামাত বা জামাত বিএনপি, এভাবে বলা হতো। প্রত্যেকটা কিন্তু গালি,
কোনো সম্বোধন না। এখন শুরু হয়ে গেছে কিন্তু ফ্যাসিস্ট। যাকে তাকে আপনার অপছন্দ হবে তার নামে হচ্ছে ফ্যাসিস্ট। তো রোগ কিন্তু আগেরটাই, রোগী একটু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আবার দেখেন, যার যার নীতি নৈতিকতার জায়গা থেকে আমাদের প্রত্যেকের আমাদের মানসিক কোনো বিকাশ ঘটলো কিনা, আমরা আপনার সমস্যা অথবা আমার সমস্যা এটাকে আমরা জাতীয় সমস্যা বানিয়ে দিতে পারছি অত্যন্ত সাফল্যের সাথে। গত শুক্রবারের ঘটনা দেখেন আপনি, একজন মা, মা মানে মা, সবার মা, ওনার ছেলে কার সাথে যেন পরকীয়া করে, তাকে নিয়ে এসে কাঠমান্ডু যাবে, অতএব তার ছেলের পরকীয়া আটকাতে হবে। তো আটকাতে গিয়ে তিনি বিমানে আটকিয়ে দিলেন। পরকীয়া আটকাতে পারলেন কিনা, যে বিমানে বোমা আছে। তো এটা করে তিনি গোটা বাংলাদেশকে কোথায় নিয়ে গেলেন একজন মা, যে মায়েদের ভূমিকা 1 বছর আগে জুলাই আগস্টে এই মায়েরা কিন্তু সবার মা হয়ে গিয়েছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের মা হয়ে গিয়েছিলেন। তারাও রাস্তায় নেমে এসেছিলেন, কেউ পানি নিয়ে, কেউ একটু সামান্য একটু খাদ্য নিয়ে। তো এটা আমি বলছি এই কারণে যে আমরা যার যার জায়গা থেকেও আমরা অধপতনে বোধ যাচ্ছি, সেটা মানসিকভাবে, নৈতিকভাবে এবং চর্চার ক্ষেত্রে। তো যেটার একটু একটু প্রকাশ ঘটছে নানান শব্দে, নানান ভাষায়, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলে কিন্তু আরও মাথা ঘুরতে হয়। সর্বশেষ যে ঘটনাটার অবতারণা আপনি করলেন, ওটা তো 5-7 সেকেন্ডের বেশি দেখা যায় না, গা শিউরে ওঠে কিন্তু, যে বর্বরতা কোন পর্যায়ে যেতে পারে। মৃত্যুর পরও পাথর ছোড়া হচ্ছে তাকে আরও নিশ্চিত করার জন্য। খুলনায় গুলি করা হলো, গুলি করার পর আবার রগগুলোও কাটা হলো, যে তার মৃত্যুটা যেন নিশ্চিত হয়েছে কিনা। তো এটা তো কাম্য ছিল না কারো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে আপনাকে এজন্যই জিজ্ঞাসা করছি যে আপনারা যেহেতু বিএনপির সাথে একই জোটে আছেন, বা সেই জায়গাটা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি যে বিএনপি সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগ করছে, যে কারণেই এই ধরনের ঘটনাগুলো বেশি বেশি ঘটছে। এবং আজকে কিন্তু পত্রিকায় এসছে যে গত 6 মাসে প্রায় গড়ে 11টা করে খুন হয়েছে দিনে। তো আপনার কি মনে হয় যে বিএনপি কি এটি আসলে শুধুই রাজনীতির কথা, না সত্যি সত্যি সরকারকে অভিযোগ করছে, মিন করেই করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক এনটিভির দর্শক শ্রোতাকে। আসলে যে বিষয়টা আপনি বললেন, এটা বিএনপিকে শুধু বলবো তা না, আমরা এই জুলাই অভ্যুত্থানে যে দলগুলো অংশগ্রহণ করেছিলাম এবং এই অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিন্তু সকল রাজনৈতিক দল মিলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম যে দেশে অবশ্যই সুশাসন আনতে হবে। বিশেষ করে প্রথম কাজটা হচ্ছে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার। এই ব্যাপারে আমরা যে দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করেছি, আমরা তাকে প্রথম এই বিষয়টা বলেছি যে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার করা, জননিরাপত্তা দেওয়া এবং মামলা বাণিজ্য এটা বন্ধ করা এবং আদালতকে জনগণের আস্থায় ফিরিয়ে আনা, ন্যায় বিচার নিশ্চিত করা, যেটা ছিল না আগে। এই জন্যই তো অভ্যুত্থান হয়েছে। আমরা কিন্তু আলাদা আলাদা দলগতভাবে দেখা করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি। আবার আমরা যারা বিএনপির সাথে এই 15 বছর লিয়াজ করে যুগপৎ আন্দোলনে ছিলাম, বিএনপির সাথেও আমরা যখন বৈঠক করেছি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জাতীয় নির্বাচন সব ব্যাপারেই আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। সেই জায়গায় আমরা যতটুকু জানি, দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা কোনো সন্ত্রাসীকে বিএনপি সহ আমরা কেউ শীর্ষ পর্যায় থেকে দলীয়ভাবে তাদেরকে সমর্থন করি নাই। একটা নজিরও দেখাতে পারবেন না যে কোনো দলীয় পরিচয় দিয়ে কিংবা ব্যক্তিগতভাবে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, চাঁদাবাজি করেছে, কোথাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে, দল তাকে প্রশ্রয় দিয়েছে, এটা বলতে পারবেন না। তাহলে আমরা যখন সকল দলগুলো সরকারকে বলছি যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করেন, অভ্যুত্থান পরবর্তী যেভাবে মব সৃষ্টি করা হয়েছে, যেভাবে ভাঙচুর লুটপাট করা হয়েছে, কিন্তু সরকার তো সেখানে পারছে না। এখন সরকার তো এই দায় এড়াতে পারে না। আপনি নিজে কিছু করতে পারছেন না, অন্য দলের উপরে দায়িত্ব না, কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সরকার প্রশ্রয় দিচ্ছে। এখন না পারা এক জিনিস, প্রশ্রয় দেওয়া আরেক জিনিস। পারছে না বলতে সরকার এ পর্যন্ত দৃশ্যমান কিছুই করতে পারেনি। আপনি দেখেন
শুধু এই যে মানে সোহাগের হত্যাকাণ্ডটাই শুধু না, সোহাগের হত্যাকাণ্ডটা তো ভাই বলেছেন যেটা একেবারে আমাদের সেই অসভ্য যুগেও এরকম ঘটনা খুবই কম হয়েছে। আর আরেকটা জিনিস, যে সোহাগকে যখন মারা হয়েছে আমরা সামাজিক অবক্ষয় কোথায় চলে গিয়েছি, প্রকাশ্য দিবালোকে, সেখানে পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছে, সেখানে ভিডিও করা হচ্ছে, চারপাশে আমরা দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তার সাথেই কিন্তু আনসার ক্যাম্প, এবং সেই ক্যাম্পের তারাও দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না। এই যে একটা বিভৎস এবং সামাজিক অবক্ষয়, তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বা রাষ্ট্রের যেই আইন শৃঙ্খলা মানে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আস্থাটা নাই। আমরা মনে করছি যে এই ঘটনাটা যারা ঘটাচ্ছে তাদেরকে যদি আমরা ঠেকাতে যাই তাহলে আমরা নিজেরাও মারা যাব। অপরদিকে তারা কিন্তু প্রশাসনের কাছেও দ্বারস্থ হচ্ছে না। সব মিলে যে কথাটা আপনি বললেন, এটা একটি দলের উপরে দায় চাপানো যাবে না। আমরা যদি এরকমভাবে মনে করি যে আপনি যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, আপনি দেখেন নারী ও শিশু নির্যাতন, আপনি দেখেন যেভাবে হত্যাগুলো কাণ্ড প্রতিদিন 10টা 11টা করে হত্যাকাণ্ড ঘটছে, পত্রিকায় যেভাবে আসছে, তারপরে আপনি যদি দেখেন যেভাবে লুটপাট চাঁদাবাজি হচ্ছে, এখানে তো কোনো দল তো বলছে না প্রশাসনকে যে তুমি কেন এর অ্যাকশন নিলে, কিন্তু সরকার তো কোথাও অ্যাকশন নিচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর মিডিয়ার সামনে হাস্যোজ্জ্বল কিছু কথাবার্তা বলছেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সরকারের তেমন কোনোই দৃশ্যমান পদক্ষেপ আপনি দেখাতে পারবেন না। জি, তো সাংবাদিক মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাইছি এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপির উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে, এটা তো দৃশ্যমান বোঝাই যাচ্ছে। এবং গতকালকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং দলের মহাসচিবও কথা বলেছেন। আজকেও দলের মহাসচিব একটি প্রোগ্রামে কথা বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে এটি এক ধরনের অপপ্রচার চলছে, সেটি একটি সুনির্দিষ্ট চক্রান্তের অংশ। কি আসলে চক্রান্তটা কারা করছে বা কেন করছে, কি হতে পারে সেই? তিনিও সেটা ব্যাখ্যা করেননি, কিন্তু নমুনা বলতে কিছু একটা বিষয় আছে, লক্ষণ। বিএনপি দেশের বিদ্যমান যে দলগুলো আছে এগুলোর মধ্যে 1 নম্বর দল, কোনো সন্দেহ নেই, আপনি আমি পছন্দ করি বা না করি। কিন্তু গত কয়েকদিনের নমুনায় দেখেন বিএনপির পজিশন 1 নম্বরে না রাখার মতো আয়োজন, পর্যাপ্ত আয়োজন আছে। এরই মধ্যে দলের সিনিয়র নেতা ঐকমত্য কমিশনের একটা বৈঠকে কিন্তু বলেও ফেলছেন, তিনি খুব আর ধরে রাখতে পারেননি যে বিএনপি কি 5 নম্বর দল কিনা। অর্থাৎ আপনি যখন রুল নম্বর দিয়ে ফেলছেন, দেখা যায় এখানে আর বড় ছোট ভেদাভেদ খুব একটা থাকছে না। বরং আরও খেয়াল করবার মতো বিষয়, আমরা যেটাকে ঐকমত্য কমিশন বলি, ওখানে যে মতগুলো আসছে এগুলো কার মত? বলছে একমত হতে, অর্থাৎ আপনি কিছু মত দিয়ে দিচ্ছেন অথবা মিজান ভাই আপনার কাছে কয়েকটা মত রাখছে, আমাকে বলছেন ওগুলোর সাথে একমত হতে। এটার নাম হচ্ছে ঐকমত্য। তো আমার কি কিছু মত থাকতে পারে না? আমার মতকে আপনি শুনতে চাচ্ছেন না। আমি তো দফাওয়ারি, অর্থাৎ বিএনপি 31 দফা তো দিয়ে রেখেছে 3.5 বছর আগে। তো ওই সময় কিন্তু এভাবে দফা দেয়া যা তা বিষয় ছিল না, আজকের মতো পরিবেশ ছিল না। ওই সময় তো বিএনপি প্রায় নিষিদ্ধ হয় অবস্থা। একাধিকবার এই প্রশ্ন কিন্তু সামনেও নিয়ে আসা হয়েছিল যে বিএনপি নিষিদ্ধ হবে কবে নাগাদ, এই প্রশ্ন কিন্তু ছুড়ে দেওয়া হতো সাবেক প্রধানমন্ত্রীর কাছে। তো ওই রকম অবস্থায় বিএনপিকে এখন যে একটা পরিস্থিতিতে ফেলা হয়েছে, দায়ও নিতে হচ্ছে, দায়িত্বও নিতে হচ্ছে। নিষ্ঠুরতা কিন্তু এটা এক ধরনের। এই ঘটনায় তাদের লোক জড়িত, তারা অস্বীকার কিন্তু করছে না। তো দায়ও নিচ্ছে, তারা বহিষ্কার করেছে 3-4 জনকে। আবার বড় দল হিসাবে দায়িত্বও নিচ্ছে, যদিও তারা নির্বাহী ক্ষমতায় নেই, বিচার করার ক্ষমতা তাদের নেই। আবার বিচার চাচ্ছে কার কাছে? সরকারের কাছে। প্রশ্ন আকারে করেছে যে সরকারও কি ভয় পায় কি না মবকে? মারাত্মক প্রশ্ন কিন্তু। অথবা সরকার, এতদিন তারা বলেছে যে ব্যর্থ, এখন আর কিন্তু ব্যর্থ বলছে না, এখন সরকারের সম্পৃক্ততাও কিন্তু তারা প্রশ্ন তুলেছে যে সরকারের কোনো সম্পৃক্ততা আছে কিনা। খুব সূক্ষ্ম বিষয়, মারাত্মক বিষয়। ব্যর্থ তো ব্যর্থ হলে সফল হওয়ার অপশন থাকে, সমালোচনাও কিন্তু এক ধরনের সহযোগিতা। ওই জায়গায় বিএনপি কিন্তু এখন আর শুধু সমালোচনার মধ্যে নেই, অভিযোগের তীর ছুটছে। আবার আয়োজন তো বলছে, লক্ষণ নমুনা তো বলছে
যে বিএনপিকে আক্রান্ত করার একটা সামগ্রিক জাল বিছানো আছে। বিএনপি সেটা উপলব্ধি করেছে, যেটা আপনিও বলেছেন, মহাসচিব বলেছেন, যদিও তিনি ব্যাখ্যা দেননি। কি সেটা কি? আমরা দেখছি বিএনপির প্রতি যে প্রশ্নগুলো ছোড়া হচ্ছে, ঝাঁঝের দিক থেকে, তাপ উত্তাপের দিক থেকে আওয়ামী লীগের গুলো কিন্তু এই মাত্রারই ছিল, যে বিএনপি কি কখনো নিষিদ্ধ সংগঠন, কখনো জঙ্গি সংগঠন, কখনো আগুন সন্ত্রাসী দল। গত কয়েকদিন দেখেন আরও কঠিন কঠিন শব্দ কিন্তু আসছে। বিএনপিকে আওয়ামী লীগের প্যারালালেই কিন্তু মাপা হচ্ছে। কিভাবে সেটা? জামাতে ইসলামের দিক থেকে আক্রমণাত্মক কথা আসছে, তাও কোনো বিবৃতিতে না, আড়ালে আবডালে না, প্রকাশ্যে। হাত পাখা অর্থাৎ ইসলামী আন্দোলন যারা, তারা ঘটা করে কিন্তু বলছে যে দুই সাপের একই বিষ। আবার এনসিপি যারা যারা এখন সারা দেশে সফর করছে, তারা বলছে নতুন একটা বন্দোবস্তের কথা। পাশাপাশি এই মেসেজও কিন্তু গতকাল দিয়েছেন যে তারা বিদ্যমান বা চলমান অথবা প্রথাগত রাজনীতিকে জটিল করে দেবেন, যেটা একসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইংরেজিতে বলেছিলেন যে প্রথাগত রাজনীতি তিনি রাজনীতিকদের জন্য কঠিন করে দেবেন। ওইটা নিয়ে নানান ব্যাখ্যা, তখন ট্রল শব্দটা ছিল না, অপব্যাখ্যা ছিল, সমালোচনা ছিল। এখন এটা বাংলা তর্জমায় বলেছেন এনসিপির নেতারা। তো একদিকে তারা বলছেন নতুন বন্দোবস্ত, এটার কিন্তু একটা আবেদন আছে, আসলে আবেদন আছে, মানুষ একটু নতুনত্ব দেখতে চায়, ওই আবেদন তারা তৈরিও করেছে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, যতই তারা বলছে নতুন বন্দোবস্ত, যতই তারা বলছে যে প্রথাগত রাজনীতির একটা অবসান তারা ঘটাবে, কিন্তু তারা দেখা গেছে প্রথাগত কাজকর্মই বেশি করছে। তাদের বিরুদ্ধেও কিন্তু চাঁদাবাজি, তোলাবাজি, প্রচুর অভিযোগ। এমনকি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পতনের কিছুদিন আগে বলেছিলেন তার একজন পিয়ন 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে অথবা পাচার করেছে, অর্থাৎ 15 বছর 7 মাসে 400 কোটি টাকা। আর এই সরকারের উপদেষ্টাদের পিএসরা দেখা গেছে 8-9 মাসে 300-400 কোটি টাকা আয় রোজগার করে ফেলছে। তাহলে আপনি ঐকিক নিয়মে দেখেন যে ওই আমলে দৈনিক কত ছিল আর এখন কত, স্বাভাবিকভাবে ঐকিকের একটা প্রশ্ন দাঁড়ায়। তো ওই জায়গায় সরকার দেখা গেছে দুটা জিনিসের দিকে শুরু থেকেই অগ্রাহ্য করে আসছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা খেয়াল করিনি। একটা হচ্ছে বারবার বলছিলাম এটাকে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, তাহলে ওখানে শব্দ ছিল শিক্ষার্থী, কিন্তু গত 10-11 মাসে কোনো শিক্ষার্থী ক্লাসে ফেরত গেছে কিনা, বিশেষ করে ফ্রন্ট লাইনে যারা ছিলেন তারা পরীক্ষাগুলো দিয়েছেন কিনা আমাদের কাছে কিন্তু তথ্য নেই। বরং তথ্য আছে যে তাদের সাথে বই পুস্তকের, ক্লাসরুমের তেমন যোগাযোগ নেই। অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ছিলেন তারা বেসিক্যালি এখনো ইন্টারমিডিয়েট পাস। তাহলে ডক্টর ইউনূস যদি তাদের অভিভাবক হয়ে থাকেন, তিনি প্রকাশ্যে বলছেন তারা তার ক্ষমতার পাটাতন, মাস্টার মাইন্ড, তাহলে উচিত ছিল তাদেরকে দ্রুত তাদের শিক্ষা পর্বটা শেষ করা, অর্থাৎ ক্লাসে পাঠানো। আবার ট্রেজেডি দেখেন, অসংখ্য শিক্ষক এখনো ক্যাম্পাসে ফেরেননি, তাদের বিষয়ে তো একটা ফয়সালায় আসা উচিত। আছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তো ওইটারও তো নিষ্পত্তি হওয়া উচিত। দ্বিতীয়ত, অর্থনীতির বিষয়ে সরকার এখন পর্যন্ত উদাসীন, অথচ প্রধান উপদেষ্টা অর্থনীতির মানুষ, তাও বাংলাদেশের কনটেক্সটে নয়, সারা বিশ্বের কনটেক্সটে তিনি তারকা ব্যক্তিত্ব। তার সহযোগী কয়েকজন আছেন অর্থনীতির অত্যন্ত উচ্চ মার্গের শিক্ষক, তাদের বইপত্র, বিভিন্ন জার্নাল আছে, বিশ্বব্যাপী ছাত্ররা পড়ে। বিশেষ করে কয়েকজন উদ্দিনের কথা তো বলতে হয়, সালেউদ্দিন অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশের বিজনেস সেক্টরের আইকন। কিন্তু আমরা কিন্তু ওইটার প্রভাব অর্থনীতিতে দেখছি না। বরং আপনার বোধহয় মনে থাকার কথা, তখন শুরু হয়েছিল কোটা দিয়ে। কোটা মানে কি? নিয়োগ, বিনিয়োগ না, নিয়োগ, অর্থাৎ চাকরির নিয়োগ। তাও কি চাকরি? সরকারি চাকরি। শতকরা 3% চাকরিও কিন্তু সরকারিভাবে হয় না বাংলাদেশে, প্রায় 97% চাকরি বেসরকারি খাতে। অর্থাৎ নিয়োগ বলেন আর বিনিয়োগ বলেন, এটা কিন্তু বেসরকারি খাতেই। আমরা খেয়াল করবার বিষয়, একত আগের বেকাররা আছেই, নতুন করে গত 8-9 মাসে আরও 1 লাখের উপরে বেকার তৈরি হয়েছে। অর্থাৎ নিয়োগে আরেক বন্ধাত্ব এখানে, একদিকে নিয়োগে বন্ধাত্ব, আরেকদিকে বিনিয়োগে মারাত্মক স্থবিরতা। তো এই সাংঘর্ষিক অবস্থাটা কিন্তু আমাদের কাম্য ছিল না। সাধারণভাবে একটা ধারণা ছিল যে যেহেতু তিনি অর্থনীতির মানুষ, সারা বিশ্ব ওনাকে চেনে, ভিন্ন উচ্চতা তার, এটা সামনে রেখে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা
উতরে উঠবে অনেক কিন্তু কিছু। এই লক্ষণটা কি আপনি যেটা বলছিলেন যে ওইটা একটু যদি সুস্পষ্ট করতেন। লক্ষণটা হচ্ছে তাদের কারো কারো মধ্যে সম্ভবত ক্ষমতার একটা মজা যেটা বলে, এটা হয়তো ভর করেছে কারো কারো মধ্যে। কারো কারো নমুনায় আমরা দেখছি কথাবার্তায় মনে হয় যেন তারা ভিন্ন গ্রহ থেকে আসা, আমাদের এই আলো বাতাস এই মাটির সাথে তাদের ওইভাবে সম্পর্ক নেই। অথবা তারা বোধহয় খুব ভালোভাবে জানেন না জুলাই আগস্ট আন্দোলন অথবা বিপ্লব অথবা অভ্যুত্থানটা কোন প্রেক্ষিতে হয়েছিল। সম্ভবত তাদেরকে আবার মনে করিয়ে দেয়া লাগছে। তো আবার আমাদের যে ছাত্ররা যাদের নাম এখন এনসিপি, তখন এই শব্দটা ছিল না, তারাও কিন্তু খুব একটা মনে করিয়ে দিচ্ছেন না। বরং আমরা আগের এক নমুনা দেখছি। একসময় ৭১ বিক্রি করার একটা প্রবণতা দেখেছি, কথায় কথায় ৭১, ৭১ দিয়ে আপনি নিয়োগ বিনিয়োগ চাকরি বাকরি ভাতা এটা সেটা, আবার এই ৭১ দিয়ে আপনি পদক বিক্রি করা, ৭১ দিয়ে আপনি পদকের আবার স্বর্ণ বা রূপা একটু বিক্রি করে ফেলা, অর্থাৎ হরেক কিছু এমন একটা বিজনেস আইটেম। জুলাই নিয়েও কিন্তু আমরা এটা দেখলাম কিছুদিন। তো এই সমান্তরালে তারা যদি জুলাইয়ের চেতনার কথা বারবার মনে করিয়ে দিতেন এই সরকারকে, কেন মনে করিয়ে দিতে হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে তারা সম্ভবত ওই জুলাই আগস্টে কারো কারো বোধহয় খুব একটা ধারণা নেই এই সম্পর্কে, অথবা দেশেও ছিলেন না কেউ কেউ। আমরা খেয়াল করছি এমন সব জিনিস আরোপ করা হচ্ছে যে যেগুলো খুব কিছুক্ষণ আলোচনা করা যায়। এখন আলোচনার সময় না, কিন্তু স্বাভাবিকভাবেই এ ধরনের পরিস্থিতিতে আপনার পাঠ্যসূচি পর্যন্ত শর্ট কোর্সে হয়ে যায়। কিন্তু আমরা দেখছি প্রতিদিনই কিন্তু প্রশ্নমালা বাড়ছে, কোর্স আরও লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ লং কোর্সে চলে যাচ্ছি। এই লং কোর্সে যাওয়াটা এটা বোধহয় পরিস্থিতির সাথে যায় না। অর্থাৎ নির্বাচন বিলম্বিত করার যে আশঙ্কা বিএনপি করছে বড় দল হিসাবে, তাদের ওই আশঙ্কার যাবতীয় বাস্তবতা কিন্তু এই লং কোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও তো ভরসার একটা জায়গা আজ পর্যন্ত করা যায়, হতাশ হওয়া হয়তো এখন চূড়ান্ত সময় নয়। একটা কম্বিং অপারেশন শুরু হয়েছে, আবার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার 2 মাসের জন্য দেয়া হয়েছে। তো ওইটার অ্যাকশনে কিন্তু আমরা খুব একটা দেখছি না। সেনাবাহিনীর অ্যাকশন এমনিতেই একটু ব্যতিক্রম হয়, সেই সাথে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা তাৎক্ষণিক বিচারিক ক্ষমতা আছে তাদের, ওইটার অ্যাকশনও কিন্তু আমরা খুব দেখছি না। যদিও হুঙ্কার আসছিল বারবার যে সহ্য করা হবে না, বরদাস্ত করা হবে না। বিশেষ এগুলো তো করে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবারই বলছেন, কিন্তু আমরা আসলে সেরকম বিভিন্ন মবের ঘটনা ঘটছে, উনি বলছেন যে বরদাস্ত করা হবে না, একজনকেও ছাড়া হবে না, কিন্তু এর পরপরই আবার ঘটছে, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি একটু ডাক্তার মিজানুর রহমানের কাছে যেতে চাই যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এবং কি ষড়যন্ত্রটা আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, আপনি কি আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন যে আসলে ষড়যন্ত্রটা কি এবং কারা করছে ষড়যন্ত্রটা? দেখেন, আমরা সবসময় একটা কথা বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজটা কি, তাদের যে দায়িত্বটা কি, সেটাই কিন্তু আমরা বারবার এই দলগুলো বলছি। তারা তো অনন্তকাল ক্ষমতায় থাকবেন না। তাদের কাজটা হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। জনগণ যাকে ম্যান্ডেট দেবে তার কাছে তারা দায়িত্ব দেবে, এবং আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, আমাদের শেষ জায়গাটা কিন্তু জনগণ। তো আমরা শুরু থেকে এই কথাগুলো যখন বলেছি, তখন আমার শ্রদ্ধেয় মোস্তফা কামাল ভাই একটা কথা বলেছেন যে এই যে সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা মনোভাব তাদের মধ্যে। দ্বিতীয়ত, নির্বাচন চাইলেই এমন একটা অপপ্রচার জনগণের মধ্যেও করা হয়েছে যে আমরা যদি নির্বাচন করে ক্ষমতায় যাই, তাহলে পরে তারা মনে করছে যে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের সাথে নির্বাচন চাওয়াটা মানায় না। এই ধরনের একটা জনগণের মধ্যে এই ধরনের একটা কথা প্রচার করা হয়েছে। এখন সেই জায়গায় সরকার কবে নির্বাচন দেবে, কি করবে, তা কিন্তু প্রথম বলে নাই। তাদের দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা, সেটা আমরা দেখেছি। আরেকটা কথা যেটা আজকের আলোচনায় আসছে, যারা এই সরকারের দায়িত্ব নিয়েছে, সেই পরিকল্পনা কোথায় দেখলেন? আমি বলছি, যেমন যারা দায়িত্ব নিয়েছে তারা এই জুলাই অভ্যুত্থান বা এই আন্দোলনের স্পিরিটটা তারা কেউ ধারণ করেন না। তারা কখনো এটাকে সমর্থনও করে বক্তব্য বিবৃতিও দেয় নাই, মাঠেও ছিল না। তারা ডক্টর ইউনূস সাহেবকে আমরা সমর্থন করেছিলাম, সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই। কিন্তু উনি যে পরিষদটা নিয়েছে, সেই পরিষদটা কিন্তু জনগণের সমর্থিত না, এটা তার নিজের পছন্দ।
এখন এই যে একটা পরিষদ তিনি করলেন, করার পরে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, নির্বাচন কমিশনকে সেখানে ঢেলে সাজানো, এরপর একটা নির্বাচনে যাওয়া, উনি ঘোষণাও দিলেন। কিন্তু এই ঘোষণাটা তার কাছ থেকে আনতে গিয়ে তখন উনি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন, যে বিএনপি একাই নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না। এইটা হলো এই সরকারের একটা মানে দুর্বিসন্ধি যদি বলি তাহলে ভুল হবে না। বিএনপি এবং আমরা যারা নির্বাচন চাচ্ছিলাম, আমাদেরকে একটা প্রতিপক্ষ জুলাই আন্দোলনের তৈরি করা হলো। যে একটি দল শুধু নির্বাচন চাই। এবং সেইটার পরে আমি কিন্তু গত জুনের 2 তারিখ যখন ঐক্যমত্য কমিশনের আবার দ্বিতীয় ধাপের অনুষ্ঠান শুরু হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামনে আমি কিন্তু ঐক্যমত্য কমিশনে এই কথাটা বলেছিলাম যে শুধুমাত্র একটি দল না, আমরা সকলেই নির্বাচনটা চাই, এবং সেই নির্বাচনটার জন্যেই আমরা গত 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং আপনার কাজটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, সেই জন্যই এই সংস্কার। তো এই যে সংস্কার যেটা হচ্ছে, সেটা আপনিও নিজেও দেখেছেন, আমি এই সংস্কারে নিজে নিয়মিত যাচ্ছি। সেখানে এটা আমি পরে আসবো, যে কথাটা আপনি বলছিলেন যে এখন এই সরকার প্রথম থেকে বিএনপি সহ আমরা যারা নির্বাচন চাচ্ছি তাদেরকে একটা প্রতিপক্ষ করেছে। আবার এই সরকার কিন্তু ক্ষমতায় থাকার পরে তারা কিন্তু আইন শৃঙ্খলা বলেন, অর্থনৈতিক খাত বলেন, দুর্নীতি বলেন, কোনো কিছু কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আজকে আপনি দেখেন যে এনসিপি নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে, এবং এটা অনুসন্ধান রিপোর্ট আসছে এবং তাদের সম্পর্কে ঢালাওভাবে আসছে। এবং শেষ পর্যন্ত আপনি দেখেন তারা কয়েকজন মন্ত্রীর পিও ছিলেন, তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার যখন অভিযোগ আসলো, তখন ওই উপদেষ্টারা বলল যে দুদক এটা তদন্ত করবে। দুদক কিন্তু তদন্তে হাতও দিয়েছে, কিন্তু এই যে 5-6 মাস চলে গেল, দৃশ্যমান একজনের বিরুদ্ধেও দুর্নীতি তদন্ত করে কিছু পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রটা কি সেটা এখন ষড়যন্ত্রটা বলতে যেটাই যে আমি বললাম প্রথম থেকেই, তার মানে যারা দুর্নীতি করছিল এনসিপি সহ, মানে এনসিপিকে আমি পুরো বলবো না, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে যারা আসছে, তাদের বিরুদ্ধে তারা কিন্তু কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই। পক্ষান্তরে বিএনপি এবং আমরা যারা নির্বাচন চাচ্ছি, তারা মনে করছে যে আগামী ক্ষমতায় নির্বাচনে বিএনপি ক্ষমতায় চলে আসবে, একে ঠেকাতে হবে। তো ঠেকাতে হলে আপনি দেখেন যেই জামাতে ইসলাম গত 15 বছর বিএনপির ছায়ায় তারা রাজনীতি করেছে, এবং 18 সালে আমরা ঐক্যফ্রন্ট করেছিলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই সময় তারা কিন্তু বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে তারা গিয়ে তাদের দল এবং তাদের অবস্থানটা সুদৃঢ় রেখেছিল। আজকে আপনি দেখেন সেই জামাত ইসলাম এই বিএনপিকে সবচেয়ে বেশি কটাক্ষ করে মাঠে নেমেছে। এমন কি হয়েছে 11 মাসে? তেমন তো কিছু হয়নি। বরং বিএনপি যদি 15 বছর এই ছত্রছায়ায় না রাখতে এই দলগুলোকে, তাহলে কারোরই এই ধরনের ক্ষমতা ছিল না আওয়ামী লীগের সঙ্গে টিকে থাকা। এটা সত্য। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ সহ বিএনপি সহ এই রাজনীতি সবচেয়ে বেশি হাজার হাজার মামলা বিএনপি রয়েছে, তার নেতাকর্মীরা বাড়িঘর ছেড়েছে। হ্যাঁ, জামাত সহ অন্য দলের আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু সেই জায়গায় এই জুলাই অভ্যুত্থানের পরে শুধুমাত্র বিএনপি সহ আমাদের অপরাধ, আমরা কেন নির্বাচন চাই। এই নির্বাচন বিলম্বিত করে বিএনপিকে এই যে চাঁদাবাজির দল, অমকের দল, তমকের দল, এই স্লোগানগুলো দিয়ে তারা এটাকে যত দূরে ঠেলে দেবে, এবং সেই জায়গায় তারা নিজেদের শক্তি সামর্থ্য এনে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ভর করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এইটাই হচ্ছে তাদের ষড়যন্ত্রের একটা আলামত। মানে কি আপনি বলছেন যে জামাতে ইসলামী এই ষড়যন্ত্রের সাথে জড়িত? এখন তারা যেই ধরনের কথা বলছে, এখন এই যে শুধু জামাত ইসলাম না, জামাত ইসলাম এবং আপনি যদি দেখেন এই যে চরমোনাই, তারা আওয়ামী লীগের সাথে, ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা যেখানে নির্বাচন বয়কট করলাম, তারা নির্বাচনে যায় নাই। এবং তাদের যে পীর সাহেব, সেখানে যেভাবে উনি যদি ওই সময় মার না খেতেন, রাগ মুখ দিয়ে যদি ওনার যেভাবে রক্তাক্ত হলো, উনি সেই সময় অভিশাপ দিলেন আওয়ামী লীগকে। কিন্তু আজকে ওই নির্বাচনে যখন গেলেন, তখন তো আমরা বলেছিলাম যে এটা ঠিক হলো না, এটা আপনি তো স্বৈরাচারের দোষর। কিন্তু আজকে এসে দেখেন
সেই সময় থেকে এ পর্যন্ত বিএনপি সহ আমরা এই রাজনৈতিক দলগুলোতে একসাথে জুলাই অভ্যুত্থান করলাম। এরপরে আমাদের মধ্যে অনৈক্যটা কেন তৈরি হচ্ছে? বুঝলাম যে বিভিন্ন জায়গায় বিএনপির ছেলেপেলেরা খারাপ করছে, বিএনপি তো প্রশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরে যে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠলো এই রাজনৈতিক দলগুলোর সাথে, আওয়ামী লীগ এবং তার যে 14 দলের বিপরীতে, আমাদের এই ঐক্যটা এমন কি ঘটে গেল যে আমরা একটা ছেলেকে মেরেছে, এটা তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ করেছে, এবং সেই জায়গায় বিএনপি তো সমর্থন দিচ্ছে না। আপনি যদি দেখেন, তারেক জিয়া বলেছে যে প্রকৃত অপরাধী 3 জন, এবং ওই ফ্যামিলিও বলছে তাদের নাম পুলিশ বাদ দিয়ে দিয়েছে। পুলিশ কিন্তু এখনো ব্যাখ্যা দিতে পারে নাই। তারেক জিয়া তো ডাইরেক্ট বলেছে যে প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে, কেন এই 3 জনের নাম আনা হয়নি। পরিবার যারা মামলা করেছে তারাও বলছে আমরা 3 জনের নাম দিয়েছিলাম, কিন্তু সেই 3 জনের নাম বাদ দিয়ে আরেকটা মামলা দিয়ে আমাদের থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। পুলিশ কি তার সদুত্তর দিতে পেরেছে? পারে নাই। তাহলে আমরা যদি বলি যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি এবং আমরা যারা নির্বাচন চাচ্ছি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আপনি সারা বাংলাদেশে দেখেন যেইভাবে একটা অপপ্রচার করা হচ্ছে ফেক আইডি খুলে, সেখানে মানে তারেক জিয়া বলেন কিংবা বিএনপির বিরুদ্ধে যে বিষোদ্গার করা হচ্ছে। আজকে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে গত 15 বছর যারা রক্ত দিল, শ্রম দিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, আপনি সেই দলটাকে এত বড় প্রতিপক্ষ বানিয়ে দিলেন। এই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এখানে এই দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল এই দলগুলোর। আমি শেষ বলবো যে এই দলগুলো এরকম প্রতিপক্ষ যে আচরণ, এই অগণতান্ত্রিক অরাজনৈতিক আচরণ করে জুলাই অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এবং এই যে আমরা বলেছিলাম বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই জায়গার থেকে আমার মনে হয় অন্যদিকে চলে যাচ্ছে। এইটা যদি অব্যাহত থাকে 3 দিন ধরে যা আছে, তাহলে আমাদের এখানে সংস্কারও হবে না। 71-এ যেমন আমরা ব্যর্থ হয়েছি একটা রাষ্ট্র নির্মাণ করার পরে, আমরা শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারি নাই। 90-এ আমরা অভ্যুত্থান সফল হয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই। আর এই জুলাই অভ্যুত্থানে আমরা যে বৈষম্য মুক্ত একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেটাও কিন্তু আজকের এই অনৈক্যের সুরের কারণে এটাও কিন্তু বাধাগ্রস্ত হবে। এই জন্য এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ। আমরা একটু সাংবাদিক মোস্তফা কামাল, আপনার কাছে যাওয়ার আগে আমি দুটো জিনিস উল্লেখ করতে চাই। একটি হলো যে আজকে সচিবালয়ে মিটিং ছিল আইন শৃঙ্খলা কমিটির, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চিরুনি অভিযান শুরু হবে। তো এর আগে কিন্তু কি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল, অবস্থার কিন্তু কোনো উন্নতি আমরা দেখিনি সেরকম। তো এই চিরুনি অভিযানে কি এর থেকে ব্যতিক্রম কিছু হবে কি না, এইটার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই। আজকে রংপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সিভিল সার্জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রংপুর জেলার ইমরান আহমেদ, উনি সিভিল সার্জনকে বৈঠকের মাঝে একটি মামলা হয়েছিল যেটি তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করেছিলেন কোনো একটি মবের ঘটনাকে কেন্দ্র করে। সেই মামলা না তুললে সিভিল সার্জনের বিরুদ্ধে মব করা হবে, এরকম হুমকি দিয়েছেন আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে, যেখানে জেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ছিলেন। তো এই দুইটা ঘটনা উল্লেখ করে বলতে চাচ্ছি যে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম সিদ্ধান্তের কথা জানাচ্ছেন, প্লাস আরেকদিকে এরকম একটি হুমকির কথা আমরা দেখলাম। তো এখন কি স্বরাষ্ট্র উপদেষ্টা ইমরান আহমেদকে গ্রেপ্তার করবেন বা এরকম কোনো ব্যবস্থা নেবেন? মনে হয় কি গত কিছুদিনের ইতিহাস যা বলে তার প্রেক্ষিতে? মোস্তফা কামাল। জি, এই ক্ষেত্রে আমাদের আশাবাদী হতেই হবে। আশাবাদ না থাকলে আমাদের বেঁচে থাকাটাও কিন্তু নিরর্থক হয়ে যাবে। কারণ এইরকম সুযোগ, পরিবর্তিত হওয়ার সুযোগ, সংশোধনের সুযোগ, প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি কোনো ত্রুটি থেকে থাকে, নিজের জায়গা থেকে যখন উপলব্ধি করছেন রাজনৈতিক দলগুলো, এটাকে কিন্তু আমরা ইতিবাচকভাবে দেখছিলাম। কিন্তু সরকারের কাছ থেকে যে প্রত্যাশাটা, ওখানে ঘাটতি ঘটছে। যে কারণে আপনি এখন যেটা বলছেন
কম্বিং অপারেশন, চিরুনি অভিযান, এই শব্দটা পুরনো, বরং ডেভিল হান্ট কথাটা ছিল নতুন। কিন্তু এটা যেই হারে গর্জনটা সামনে এসেছে, বর্ষণটা ওই দৃষ্টে হয়নি। গর্জন দৃষ্টি বর্ষণ না হওয়াতে আপনার প্রশ্নের জবাবে বলতেই হয় যে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। দেখা যাচ্ছে ঢাকা থেকে বলা হচ্ছে এক কথা, রংপুর সহ বিভিন্ন জায়গায় ঘটছে ভিন্ন কথা। আবার ভালো দৃষ্টান্তও আছে। রংপুরে কিন্তু এর আগে মবের বিরুদ্ধে ছোট্ট একটা অ্যাকশন নিয়েছিল সেনাবাহিনী। তো একদিনের অ্যাকশনে আমরা দেখলাম যে 6-7 দিন কিন্তু মোটামুটি সারা দেশেই অ্যাকশনটা রংপুরে হলেও সারা দেশে কিন্তু মব একটু কমে গিয়েছিল। তো আমরা বুঝে হোক আর না বুঝে হোক, অথবা ইংরেজি প্রীতির কারণে হোক, মবের সাথে আমরা জাস্টিস শব্দটা নিয়ে আসি। মবের সাথে জাস্টিস শব্দটাই যায় না, সেটা না যায় না। এটা এক ধরনের গুন্ডামি পান্ডামি। ওটাকে যদি আমরা জাস্টিস বলে ফেলি, এটা অবিচার হয়, নিজের প্রতিও নিজের অবিচার হয়। তো ওই জায়গায় একদিকে যখন বলুক তিনি কম্বিং বলেছেন, হোক কম্বিং, আবার কম্বাইন্ড অপারেশনও আছে এখন, যৌথ অভিযান, যেটা যৌথ বাহিনী কাজ করছে। এর মধ্যে আবার ডেভিল ঘুরছে নানান জায়গায়। ডেভিল কিন্তু এখন আর ভার্চুয়াল না, একদম অ্যাকচুয়াল, আমরা চোখেই দেখছি বিভিন্ন জায়গায়। ওই ক্ষেত্রে সেনা প্রধানেরও কিন্তু একটা অঙ্গীকার আছে, স্পষ্ট অঙ্গীকার। জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আমাদের সেনাবাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক স্টেক হোল্ডার, ফ্রন্ট লাইনে তারা কিন্তু আর সেনা থাকেননি, একটা পর্যায়ে তারাও কিন্তু জনতায় হয়ে গিয়েছিলেন। তো সেনা প্রধানের ওই অঙ্গীকারও যেন শক্তভাবে কার্যকর হয়, ওইটার অপেক্ষা আমরা করব। যে তিনি বলছেন সহ্য করা হবে না, যেটা করা দরকার সেটাই করবেন, ভাষাটা ছিল এরকম। তো এই সঙ্গে যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন সহ্য করা হবে না অথবা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, ওক্ষেত্রে আমরা হতাশ না হয়ে এখানেও আশাবাদী থাকতে চাই। এই কারণে যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদিও যথানিয়মে সেটা অনেকটা গত 8-9 মাস ধরে, সেপ্টেম্বরের মধ্যভাগে সম্ভবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আজকে পঞ্চমবারের মতো 2 মাস করে বাড়ছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই যে তারা তাদের অঙ্গীকারটা রক্ষা করুক, হুমকি যে হুঁশিয়ারিটা দিয়েছে সেটা রক্ষা করুক। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই অঙ্গীকার করেছেন, ওখানে যেন রংপুরের মতো ঘটনা দৃষ্টান্ত না ঘটে। কারণ এরই মধ্যে বিভিন্ন জায়গায় একটা মবের ঘটনা আরও 5-7টাকে কিন্তু উৎসাহিত করে। আর আগে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছিল যে এনসিপি বা আমাদের ছাত্রদের কোথাও কোথাও এই মবে সম্পৃক্ততা আছে। এটা কিন্তু এক ধরনের আদর বা স্নেহ, যে সরাসরি নামটা না বলা। এরই মধ্যে কিন্তু তারা নিজেরাই যেভাবে আবার ফ্রন্টলাইনার হয়ে যাচ্ছে মবে, এটা তাদের জন্য কিন্তু একদিকে অসম্মানের, আবার তাদের প্রতি প্রায় সকল মানুষের যে স্নেহ আদর ছিল ওটা কিন্তু তারা খেলাপ করছে। এই খেলাপের মধ্য দিয়ে তারা নিজেরাও কিন্তু একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। ওই উপলব্ধি তাদের থাকতে হবে। আর নির্বাচন প্রশ্নে একটা কথা এখানে যোগ করতে হয়, জামাত এখন বলছে যে কিসের নির্বাচন, সাংঘর্ষিক অবস্থা। কিন্তু দেখেন 300 আসনে সবার আগে কিন্তু আবার প্রার্থী ঘোষণা করে রেখেছে জামাতে ইসলামী। আবার ছাত্ররা যেখানে বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন হতে পারবে না, না না শব্দটা বারবার ব্যবহার করছে, তারাই কিন্তু আবার নির্বাচন কমিশনে যাচ্ছে নিয়মিত। শাপলা নিয়ে আজকেও তারা গিয়েছে। তো এটাও আমরা পজিটিভলি দেখি যে একটা মার্কার প্রতি তাদের বিশেষ আকর্ষণ। তারা আবার পানিতে নেমে একটু শাপলা রিহার্সেল করেছে। এটাও নির্বাচনমুখী বলা চলে, এটা নির্বাচন বিরোধী না। তো ওই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যেন কোনো মহল থেকেই কোনো কটু কথা না আসে। আর নির্বাচনের শব্দটা উচ্চারণ করা মাত্রই ওই যে কিছু তবে, কিছু কিন্তু, যদি এসব যোগ করে ফেলা হচ্ছে, এটা বাজে বার্তা দিচ্ছে। যে মুহূর্তে বিএনপি নির্বাচন চায় আপনি দেখবেন যে এটা দ্বিমত করা হয় না, সাথে সাথে বলে দেওয়া হয় যে আগে তাহলে স্থানীয়টা হয়ে যাক। মাঝপথে আবার কেউ কেউ বলে যে ছাত্র সংসদগুলো বাদ থাকবে কেন, ওগুলো হয়ে যাক। অর্থাৎ মূল দাবিটাকে আপনি অগ্রাহ্য করে সাইডলাইনে রেখে দিচ্ছেন। এটা কিন্তু বড় দল হিসেবে বিএনপিকে আহত করে। তো আবার বাস্তবতার এমন এক নিষ্ঠুরতা, এত বড় দল হয়েও ওই যে ঘামঝড় বলতে একটা শব্দ আছে, বিএনপিকে কিন্তু ঘামঝড় ছুটিয়ে দিচ্ছে অন্য অন্য দলগুলো। তো এটা বিএনপি সহ্য করছে, যে কারণে হয়তো একটু একটু ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে যে আমরা কি রুল নম্বর 5 কিনা আমাদের। এটাও কিন্তু ওই ক্ষোভের একটা অংশ প্রকাশ করেছে। আজকে তো মহাসচিব বলেছেন বিএনপি এমন কোনো দল না যে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। অবশ্যই। তো ওই জায়গা থেকে বিএনপিকে যখন আপনি রুল নম্বর ধরে ডাকেন, এটা তাদের জন্য কষ্টের। আবার বিএনপি যখন বলছে যে তারা কি নির্বাচন চায়,
তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সম্ভবত মাস 7 আগে বলে রেখেছেন, দলের উদ্দেশ্যে বলেছিলেন কথাটা, অনেকে তখন সেটাকে খুব একটা উপলব্ধি করেননি, যে সামনে একটা জটিল পরিস্থিতি আসছে, নির্বাচনটা খুব সুখকর হবে না। তখন কিন্তু খুব একটা এটার ফের বোঝা যায়নি। এখন তো মনে হচ্ছে যে তিনি সম্ভবত এই মেসেজটাই দিয়েছিলেন, নেতাকর্মীদেরকে বলেছিলেন বেশি উৎসাহিত না হতে, ক্ষমতায় এসে গেছে এরকম ভাব গাম্ভীর্য না রাখতে স্পষ্ট করে বলেছিলেন। তো এখন এখনকার যে পরিস্থিতি এর সাথে লন্ডন বৈঠকের সাথে কিভাবে মেলাবেন? লন্ডন বৈঠকের একটু মিল আছে এখানে। লন্ডন বৈঠকটা কিন্তু দেশের বেশিরভাগ মানুষকে স্বস্তি দিয়েছে। তাহলে এখন কি ওই পরিস্থিতি স্বস্তিটা কারো কারো জন্য অস্বস্তির বিষয়। আর রাজনীতি এতই নিষ্ঠুর, যেটা আপনার জন্য স্বস্তি আমার জন্য ওইটা অস্বস্তি, আপনার জন্য যেটা সম্ভাবনার আমার কাছে সেটা শঙ্কার। তো নির্বাচন আসলে আমরা সাধারণত একটা সময় পর্যন্ত, গত 3টা মেয়াদ বাদে দেন কারণ এগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট, নির্বাচন আসলে প্রথমত প্রশ্ন আসে কে সরকারে যাবে। আর এখন বাস্তবতাটা এমন এক জায়গায় এসেছে, প্রশ্ন এসেছে বিরোধী দলে কে যাবে, অর্থাৎ সরকারি দলে কে যাবে এটা মোটামুটি ফয়সালা একটা আছেই, মাঠের পরিস্থিতি যা বলছে। কিন্তু আপনি দেখেন গত কয়েকদিন জামাত অথবা এনসিপি অথবা ইসলামী আন্দোলন যা করছে, এমনটা যদি হয়ে থাকে যে তারা সম্মানের সাথে সম্মিলিত জোটবদ্ধ হোক বা বোঝাপড়ার মধ্য দিয়ে হোক তারা একটা বিরোধী দলের পজিশন চায়, ওটাও বোধ দর্শনীয় নয়। কিন্তু যেসব কথা তারা মুখ দিয়ে বের করে ফেলছে এগুলো কিন্তু এক একটা গুলির চেয়েও ভয়ঙ্কর, বিশেষ করে এই 1 জুলাই শেষ হতে না হতে আরেকটা জুলাইয়ের মধ্যে। এটা বোধহয় তাদের একটু উপলব্ধির বিষয় আছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আমার হাতে সময় খুব কম, আপনি যদি সংক্ষেপে বলেন যে আমরা লন্ডন বৈঠকে যেই একটা আশার আলো দেখেছিলাম নির্বাচন নিয়ে, সেই জায়গাটা কি ফিকে হতে শুরু করেছে নাকি? দেখেন খুব সংক্ষেপে বলুন। জি, লন্ডন বৈঠকে যেটা একটু আগে আলোচনা হয়েছে সেটা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছিল। কারণ আমরা সকলেই কিন্তু চেয়েছিলাম যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র যাবে, এটাই ছিল প্রত্যাশা। তো সেখানে সরকার কখন নির্বাচন দেবে, কখন সংস্কার করবে, নানামুখী কথা হচ্ছিল। এবং আপনি নিজেও জানেন যে ঐক্যমত্য কমিশন সংস্কার নিয়ে বসছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী, সেখানে এতদিনে মাত্র সংবিধানের 70 অনুচ্ছেদ আর প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদ, এই 2টা বিষয় ছাড়া এই 11 মাসে কিন্তু কোনো বিষয়ে ঐক্যমত্য এখন পর্যন্ত হওয়া যায়নি। সেই জায়গায় নির্বাচন নিয়ে যেই অশনি সংকেত ছিল, লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট যখন করলেন যে আমি ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন দেব, তখন জাতীয়ভাবে একটা স্বস্তি আসলো এবং সব রাজনৈতিক দলই মাঠে নেমে গেলেন নির্বাচনের জন্য। আপনি দেখেন এই জায়গাটায় যে সংখ্যাটা, যেটা এই যে লন্ডন বৈঠক যেটা হলো, আপনি দেখেন ওই বৈঠকের পরে জামাত ইসলাম তারা অভিমানে চলে গেলেন এবং প্রথম দিন ঐক্যমত্য কমিশনে তারা গেলেন না, এগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা জানতে চাচ্ছি যে আসলে সেই বৈঠকের পর যে আশার সঞ্চার হয়েছিল সেই জায়গাটায় কি এখনো আছে কিনা? না, এখন নাই। এই কারণে যখন নির্বাচনের আবহাওয়াটা প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পরে যখন প্রকাশ্যে বলার পরে শুরু হলো, কিন্তু আমরা অনেকগুলো দল, আমাদের জুলাই অভ্যুত্থানের যে ঐক্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই জায়গাটায় ঐক্যটা নষ্ট হচ্ছে। তার ফল হচ্ছে যখন ইলেকশনের সুনির্দিষ্ট একটা রূপরেখা পেলাম, তখন কেউ বলছে কি যে প্রচলিত যে নির্বাচন এই পদ্ধতিতে যান, আবার কেউ বলছে পিআর না দিলে নির্বাচনে যাব না। অথচ আপনি দেখেন যারা পিআর দাবি করছে তারা কিন্তু প্রত্যেক দিন তারা প্রার্থী ঘোষণা করে প্রচলিত নির্বাচন ব্যবস্থার মধ্যে যাচ্ছে, আবার মাঠে বলছে পিআর না হলে নির্বাচন হতে দেব না। তাহলে লন্ডন বৈঠকে নির্বাচনের যে স্বস্তি ফিরে আসলো জাতীয় জীবনে, সেটা তো বাধাগ্রস্ত করছে আমরাই কিছু রাজনৈতিক দল। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে আবহাওয়া তৈরি হয়েছিল, আজকে এই 3 দিন দেখেন কিংবা ওর পর থেকে দেখেন যে এটা এখন বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তার একটা আলামত আপনি এই সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটে গেছে। ফলে আমরা মনে করি এই ধরনের হত্যাকাণ্ড এটা প্রথম থেকে শুরু হয়েছে, আর সোহাগেরটা একেবারে ইতিহাসের সবচেয়ে খারাপতম একটা জায়গায়। তো এইটাকে আমরা কখনোই সমর্থন করি না। সরকারের উচিত হবে এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন দৃষ্টান্তমূলক
শাস্তির ব্যবস্থা করা এবং বিচারহীনতার কারণে প্রতিনিয়ত এই ঘটনাগুলো সামনে চলে না, আসছে। বেশ কয়েকজন আটক হয়েছে, আজকেও 2জন আটক হয়েছে এবং আইন উপদেষ্টা বলেছেন এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করা হবে। ধন্যবাদ, আমাদের সময় আজকে শেষ, আজকের মতো আমরা এখানে শেষ করছি। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলছে, টানা বৃষ্টিও হচ্ছে, যে কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সাথে করোনার সংক্রমণও ঘটছে। ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর করোনা থেকে রেহাই পাওয়ার উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।